ডিয়ার স্টুডেন্ট, সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমরা নতুন একটা রেকর্ডেড ভিডিও নিয়ে চলে আসছি। তোমাদের ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিগত বছরের কোশ্চেন সলভিং ক্লাসটা আমরা এখন প্রায় আপলোড দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে ফিজিক্সের কোশ্চেন সলভিং 2022-23 সেশনের ক্লাস। তার মানে 2022-23 সেশনে ফিজিক্সের যে 15টা এমসিকিউ আসছে, সেই 15টা এমসিকিউ এর আমরা সলভিংটা দেখব। ঠিক আছে, তো চলো আমরা দেখি প্রথম কোশ্চেন কি আছে আমাদের। কাঙ্ক্ষিত প্রথম কোশ্চেনটা আছে দেখো ভাইয়ারা, দেখো বলছে একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে CP/CV = X। আদর্শ গ্যাসের ক্ষেত্রে CP/CV = X হলে নিচের কোন সম্পর্কটি ওই গ্যাসের এক মোলের জন্য সঠিক? ঠিক আছে, দেখো এখানে ইকুয়েশন দেয়া আছে, আমরা ইকুয়েশনটা দেয়া আছে CP/CV = X। তো এখান থেকে আমরা CP লিখতে পারি CVX। আমরা জানি CP-CV = R, যেখানে CP-টাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর CV-কে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, যেখানে CP-টা অলওয়েজ বড়। CP-CV এর ব্যবধানটা হচ্ছে আটটা মোলার গ্যাস ধ্রুবক, যার মান SI এককে 8.31। ঠিক আছে, তো এই সমীকরণে দেখো ইকুয়েশনগুলো সব CV আকারে। তো আমরা CP-টা রিমুভ করবো, অর্থাৎ CP এর মানটা আমরা বসাই দিই। CP এর মান যদি এই সমীকরণে বসাই তাহলে দাঁড়ায় CVX - CV = R। এখান থেকে যদি আমি CV কমন নিই তাহলে X - 1 × R, or CV = R/X - 1। তাহলে রাইট অ্যান্সার কি দেখো, CV = R/X - 1, বি নাম্বার অপশন রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 সেশনে ফিজিক্সের প্রথম কোশ্চেন। দেখো তো ভাই দ্বিতীয় কোশ্চেন বলে কি? দ্বিতীয় কোশ্চেন বলে নিচের কোনটি μ0 ε0 এর একক? আমরা জানি μ0টা কি, μ0টা হচ্ছে চৌম্বক অনুপ্রবেশ্যতা। μ0 কি? চৌম্বক অনুপ্রবেশ্যতা। আর ε0 হচ্ছে তড়িৎ ভেদনযোগ্যতা। ঠিক আছে, তো এই দুইটার একক জিজ্ঞাসা করছে তোমাদের। আমরা জানি C = 1/√ε0 μ0। তো আমাদের দরকার ε0 μ0, তাহলে বর্গ করি C² = 1/ε0 μ0, or ε0 μ0 = কি 1/c²। তাহলে আমাদের দরকার C মানে কি? বেগ, আলোর বেগ। তাহলে এর একক কি? এর একক হচ্ছে মিটার/সেকেন্ড, তার স্কয়ার আলটিমেটলি 1/m², s−2। আমার এটা যদি উপরে উঠায় দিই তাহলে m−2s²। এমন অপশন কোনটা? এ অপশন রাইট অ্যান্সার নাই, এ অপশন নাই, বিতে নাই, সিতে নাই, ডি অপশনে একটু ঝামেলা আছে, m²s²। আচ্ছা, m−2s², হ্যাঁ, m−2s², একটু অপশনে ঝামেলা আছে, টাইপে মিস্টেক আছে। ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা বলছে কি, m ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে বড় হাতের m ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করছে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটির সমানুপাতিক? দেখো যে বড় হাতের m ভরের একটি গ্রহ যার ব্যাসার্ধ হচ্ছে r, সেই গ্রহকে ছোট হাতের m ভরের একটা উপগ্রহ প্রদক্ষিণ করছে।
একটা উপগ্রহ প্রদক্ষিণ করছে, তার বৃত্তাকার পথে ওই গ্রহের চারপাশে উপগ্রহটা ঘুরছে। তারপর বলছে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনের সময়, একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনের সময় মানে পর্যায়কালটা নিচের কোনটির সমানুপাতিক, তার মানে পর্যায়কাল কার সমানুপাতিক হবে সেটা জিজ্ঞাসা করছে কোশ্চেনে। পর্যায়কালটা কার সমানুপাতিক হবে। দেখো তো এখানে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা কেপলারের তৃতীয় সূত্রের সাথে মিলে যায় না? কেপলারের তৃতীয় সূত্রটা কি মনে আছে তোমাদের? সবার মনে আছে বিশ্বাস আমার? টি স্কয়ার সমানুপাতিক আর কিউ। তো টি সমানুপাতিক কি আর 3/2, তার মানে পর্যায়কালটা পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনের সময় মানে পর্যায়কালটা আর এর 3/2 এর সমানুপাতিক। ঠিক আছে, আর এর বার 3/2 এর সমানুপাতিক। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কি বলে, একটি কণা t = 0 সেকেন্ড সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। একটা কণা যখন t = 0 সেকেন্ড সময় মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, কণাটির উপর প্রযুক্ত লব্ধি বল সময় t এর সমানুপাতিক। ওই কণাটির উপর প্রযুক্ত যে লব্ধি বলটা হচ্ছে তার সময় t এর সমানুপাতিক। তার মানে আমি এখান থেকে লিখতে পারি f সমানুপাতিক t, অবশ্য আমরা লিখতে পারি। তারপর বলছে কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক? গতিশক্তি কোনটির সমানুপাতিক? আমরা জানি গতিশক্তি = 12 mv², তার মানে গতিশক্তি ইকেটা কার সমানুপাতিক? বেগের বর্গের সমানুপাতিক। সিম্পলি আমরা গতিশক্তি মানে কি বেগের বর্গের সমানুপাতিক বুঝি। এখন কোনোভাবে এই ইনফরমেশন থেকে যদি আমরা বেগ বের করতে পারি, বেগের তথ্য বের করতে পারি, তাহলে গতিশক্তি কার সমানুপাতিক আমরা বলতে পারবো ইজিলি। দেখো বলেছি এফ সমানুপাতিক টি, তো এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম এ লিখতে পারি। আর সমানুপাতিক ধ্রুবক উঠাইলে একটা সমানুপাতিক উঠাইলে একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হয়, তার মানে কে ব্যবহার করলাম? টি। তাহলে এই ইকুয়ালটা আমরা কি লিখলাম? m/k × t আন্তরিকভাবে দুঃখিত একটা ফোন আসার জন্য। ত্বরণ = m/k × t। দেখো এখানে ত্বরণ আসছে, আমাদের দরকার কি বেগ। আমাদেরকে মনে আছে সরণকে একবার অন্তরীকরণ করলে বেগ পাই, আর বেগকে একবার অন্তরীকরণ করলে ত্বরণ পাই। বেগকে একবার অন্তরীকরণ করলে ত্বরণ পাই, তার মানে ত্বরণকে একবার ইন্টিগ্রেশন করলে বেগ পাবো। উল্টো প্রসেস তো, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পরস্পর উল্টো প্রসেস। তাহলে ত্বরণকে একবার কি করব? একবার ইন্টিগ্রেশন করলে আমরা বেগ পাবো। তো ইন্টিগ্রেশন করলে আমরা বেগ পাই। তো এর ইন্টিগ্রেশন টি এর সাপেক্ষে, তার মানে t²/2 × m/k। আলটিমেটলি কি আসলো? mt²/2k, mt²/2k। ঠিক আছে, তো দেখো তো এখানে ইকে সমানুপাতিক, v², মান কোনটা? v² মান কোনটা? mt²/2k। তো দেখো এম ধ্রুবপদ, এম একটা ভর, এটা ফিক্সড, আর এম এর সাথে সম্পর্ক দেখায়নি, এগুলোর সাথে সম্পর্কও দেখায়নি, দেখাইছে হচ্ছে টি এর সাথে সম্পর্ক। তা ভি এর পজিশনে হবে কি? t²। তার মানে আলটিমেটলি ইকেটা কার সমানুপাতিক? t⁴ এর সমানুপাতিক। ইকেটা t⁴ এর সমানুপাতিক। ঠিক আছে, গতিশক্তিটা সময়ের চতুর্থ ঘাতের সমানুপাতিক হয়েছে এই ইনফরমেশন অনুসারে। পরেরটা দেখি, বলছে এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক যার পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি এবং ডি << এ ধারকের সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ। সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলো। সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলে ধারকত্ব কত গুণ পরিবর্তন হবে?
আমরা যেহেতু মধ্যবর্তী দূরত্ব আছে মানে সমান্তরাল ধারকের ক্ষেত্রে আমরা জানি ধারকত্ব সি ইকুয়াল টু ইপসাইলন নট এ বাই ডি, আর এটা কি ক্ষেত্রফল, এরিয়া দেয়া নেই, তো সেখানে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু ইপসাইলন নট এ স্কয়ার, দৈর্ঘ্য এ দেয়া আছে তাহলে এ স্কয়ার বাই ডি। এখন দেখো বলছে কি সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হচ্ছে, তার মানে এই দৈর্ঘ্যকেও 3 গুণ করা হচ্ছে আর এই মধ্যবর্তী দূরত্বকেও 3 গুণ করা হচ্ছে। দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক ধারকত্বের, এখানে বর্গের সমানুপাতিক, তাহলে এটা যদি 3 গুণ করা হয় আলটিমেটলি কত গুণ, 9 গুণ, আর এটা যদি 3 গুণ করা হয় আলটিমেটলি কত, আলটিমেটলি 1/3 গুণ, তো কাটাকাটি হয়ে 9/3 মানে 3 গুণ। আলটিমেটলি নতুন ধারকত্বটা হবে পূর্বের ধারকত্বের 3 গুণ, নতুন ধারকত্বটা হবে পূর্বের ধারকত্বের 3 গুণ। সি অপশন রাইট অ্যান্সার। পরেরটা দেখি, পরের কোশ্চেন বলছে কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো হলো, বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? আমরা সবাই জানি বৃত্তের কেন্দ্র থেকে, এই বৃত্তের কেন্দ্র থেকে পৃষ্ঠের পূর্ব পর্যন্ত যে কোনো বিন্দুর প্রাবল্যের মান কত? 0। বৃত্তের কেন্দ্র থেকে পৃষ্ঠের পূর্ব পর্যন্ত যে কোনো বিন্দুর প্রাবল্যের মান কি? 0। ঠিক আছে, যেহেতু চার্জ বাইরের পৃষ্ঠে থাকে, গোলাকার বস্তুর বা বৃত্তের বাইরের পৃষ্ঠে চার্জের অবস্থান, এই কারণে ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা বৈদ্যুতিক ক্ষেত্রের প্রাবল্য সমান 0। এখানেও তাই বলছে, বৃত্তের কেন্দ্রে এই বৃত্তের কেন্দ্রে চার্জ কোথায় আছে? 4টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের পৃষ্ঠের পরিধি বরাবর আছে, এই বরাবর চার্জ আছে। ঠিক আছে, এই বরাবর চার্জ আছে, প্লাস কিউ। যেহেতু এই বরাবর চার্জ আছে তাহলে ভিতরের প্রাবল্যটা কত? ভিতরের প্রাবল্যটা 0। তাহলে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত ভাই? 0। পরেরটা দেখি, পরেরটা কি বলে, পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর দ্বয়ের উপর, দুইটা ভেক্টরের উপর লম্ব দিকে একক ভেক্টর, আচ্ছা দুইটা ভেক্টর যদি পি কিউ হয় তাদের লম্ব দিকে একক ভেক্টর মানে কি জানি আমরা? দুই প্লাস মাইনাস পি ক্রস কিউ বাই মডুলাস পি ক্রস কিউ ভেক্টর। ঠিক আছে, দুইটা ভেক্টর পি কিউ এর লম্ব দিকে একক ভেক্টর বললে প্লাস মাইনাস পি ক্রস কিউ বাই মডুলাস পি ক্রস কিউ, মানে এ আর বি যদি দুইটা ভেক্টর হয় তাদের লম্ব দিকে একক ভেক্টর মানে কি? প্লাস মাইনাস এ পি এর ক্রস গুণন বাই ওর মান। কিউ এর ক্ষেত্রেও তাই। তাহলে আমরা প্রথমে প্লাস মাইনাস ক্রস গুণন করব, সেই ক্রস গুণনের মান দ্বারা ভাগ করলে আমরা লম্ব দিকে একক ভেক্টর পাবো। ওকে, তো চলো দেখি লম্ব দিকে একক ভেক্টর মানে কি? প্লাস মাইনাস পি ক্রস কিউ বাই মডুলাস পি ক্রস কিউ। তাহলে আগে পি ক্রস কিউটাই করি আমরা, পি ক্রস কিউ করি। এটা কি আই, এটা জে, এটা কে। আই এর পজিশনে কত? 2 2 -1, এখানে কত? 6 3 -3। এখানে যদি আমি গুণ করি তাহলে আই যখন আমি লিখি, আই যখন লিখবো তাহলে এটা সরি ভুল করলাম, আই যখন লিখবো তো তখন এটা গুণ -6 মাইনাসে মাইনাসে +3, যখন মাইনাস জে নিব তো তখন কি হচ্ছে? 3 দুগুণে -6 +6, যখন প্লাস কে তো তখন হচ্ছে 3 দুগুণে 6 -12। আলটিমেটলি ইকুয়েশনটা কি আসছে দেখো তো, আলটিমেটলি ইকুয়েশনটা আসছে -3i এটা 0 -6k, -3i -6k, মানে পি ক্রস কিউ এর মান কিন্তু এটা আসছে পি ক্রস কিউ। এই পি ক্রস কিউ এর মান কি? -3i -6k। তাহলে লম্ব দিকে একক ভেক্টর মানে কি? পি ক্রস কিউ বাই মডুলাস পি ক্রস কিউ, মানে এর মান দ্বারা ভাগ করব। তাহলে এই লম্ব দিকে একক ভেক্টর
তাহলে মাইনাস কমন নেই, -3 কমন নিলে I + 2k, এবং এই ভেক্টরটা মান বের করি, তাহলে 9 + 36 আলটিমেটলি -3 × I + 2k √45 এটা आंसर -3 × I + 2k √45 সি অপশন রাইট आंसर, সি অপশনটা রাইট आंसर। ওকে, পরেরটা দেখো, বলছে সরল গতি সম্পন্ন একটি বস্তু যখন তার সাম্য অবস্থা থেকে 2 সেন্টিমিটার দূরে, সাম্য অবস্থা মানে কি x = কত 0 সেকেন্ড সময়, আর সাম্য অবস্থা থেকে 2 সেন্টিমিটার দূরে, তার মানে x = 2 সেন্টিমিটার যখন, তখন তার গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ। যখন x = 0 না, x = 2 সেন্টিমিটার যখন আছে, x = 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করছে, তখন তার গতিশক্তিটা হচ্ছে স্থিতিশক্তির 3 গুণ। বস্তুটির দোলনের বিস্তার কত, বিস্তার মানে এ জিজ্ঞাসা করছে তোমাকে। তো গতিশক্তি মানে তুমি জানো 12m ওমেগা স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 12m ওমেগা স্কয়ার x স্কয়ার, তার কত গুণ, তার 3 গুণ। তাহলে দেখো 12m ওমেগা স্কয়ার দুই পাশ থেকে কেটে যায়, তাহলে থাকে a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 3x স্কয়ার, और a স্কয়ার ইকুয়াল টু কত 4x স্কয়ার, और a ইকুয়াল টু কত 2x, a ইকুয়াল টু 2x, x এর মান আবার কত দেয়া আছে 2 সেন্টিমিটার দূরত্বে, x এর মান 2 সেন্টিমিটার দূরত্বে, তাহলে 2 আলটিমেটলি 4 সেন্টিমিটার, মানে ডি অপশন রাইট आंसर। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা, নিচের কোনটি মাত্রা নেই, নিচের কোনটির মাত্রা নেই। আচ্ছা, মাত্রা না থাকার কারণ কি, দুইটা যদি একই জাতীয় রাশির অনুপাত হয় তাহলে কাটাকাটি হয়ে মাত্রাটা ক্যান্সেল হয়ে যাবে, তাই না? এমনই তো হওয়ার কথা। দেখো পীড়ন, পীড়ন মানে কি, পীড়ন এক প্রকার চাপ, মানে F/A, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে পীড়ন, তাই তো? তাহলে এটার একক এবং মাত্রা দুইটাই আছে। ইয়ং এর গুণাঙ্কের একক এবং মাত্রা আছে। বিকৃতি, দেখো বিকৃতি দুইটা একই জাতীয় রাশির অনুপাতে, এখানে বিকৃতির একক বা মাত্রা কোনোটাই নাই। বিকৃতি মানে কি, পরিবর্তিত অবস্থাকে আদি অবস্থা দ্বারা ভাগ করলে বিকৃতি পাই, তার পরিবর্তিত অবস্থাকে আদি অবস্থা দ্বারা ভাগ করলে বিকৃতি পাই। তার মানে বিকৃতি মানে কি, সরি, বিকৃতির একক এবং মাত্রা কোনোটাই নাই। ওকে, তারপরের কোশ্চেন, দুটি সুসংগত উৎস হতে ল্যামডা দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়। দুটি সুসংগত উৎস হতে ল্যামডা দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্য কি, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য সমদশায় বের হচ্ছে। একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দুটি মিলিত হয়, যে দুটি তরঙ্গ বের হচ্ছিল একটা বিন্দুতে মিলিত হচ্ছে, যেখানে তাদের দশা পার্থক্য হয় 90 ডিগ্রি, যেখানে মিলিত হয় সেখানে তাদের দশা পার্থক্য কত 90 ডিগ্রি, তরঙ্গ দুটির অতিক্রান্ত পথ পার্থক্য কত। তো দেখো আমরা জানি দশা পার্থক্য সমান 2π/λ ইনটু পথ পার্থক্য। আমরা জানি দশা পার্থক্য সমান 2π/λ ইনটু পথ পার্থক্য। পথ পার্থক্য চেয়েছে, তাহলে পথ পার্থক্য ইকুয়াল টু উল্টে যাবে λ/2π ইনটু দশা পার্থক্য, ইনটু কে দশা পার্থক্য। দশা পার্থক্যের মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কত ভাই বলো, π/2, পাই কাটা যায় λ/4। যখন পথ পার্থক্য λ/4 হবে তখন দশা পার্থক্য 90 ডিগ্রি। যখন দশা পার্থক্যের পথ পার্থক্যের মান λ/4 তখন দশা পার্থক্যের মান 90 ডিগ্রি শো করবে। ওকে, পরটা দেখো, বলছে 227 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে কাজ করে একটা কনডেন্সার। 227 মানে কত, 227 যোগ 273 আলটিমেটলি 500 কেলভিন, আর এটা কত 400 কেলভিন তাপমাত্রায়
আছে, মধ্যে কাজ করছে। যদি ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ 500 জুল, ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ মানে কি, কৃত কাজ ডাব্লু, ডাব্লু ও কত জুল, 500 জুল। তবে তাপ গ্রাহকের প্রত্যাখ্যিত তাপের পরিমাণ কত, মানে তাপ গ্রাহকের কি পরিমাণ তাপ বের হয়ে যায়, বর্জন করে, সেটা চেয়েছে। তার মানে Q2 এর মান। দেখো তো Q2 এর মান জিজ্ঞাসা করছে, বাট Q1 এর মান দেয়া নেই। Q1 এর মান দেয়া থাকলে আমাদের সলভটা সহজ হতো, তাই তো? আমরা জানি না আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে Q1/Q2 = T1/T2। আমরা জানি আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে তাপমাত্রা এবং তাপের অনুপাতটা পরস্পর সমান। তাপমাত্রার অনুপাত এবং তাপের অনুপাত পরস্পর সমান আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে। তো Q2/Q1 = T1/T2। এখান থেকে আমি লিখতে পারি, বিয়োজন করি, তাহলে Q1 - Q2/Q1 = T1 - T2/T1। দেখো তো Q1 - Q2 আমরা জানি না কৃত কাজ W = কি, Q1 - Q2। কৃত কাজ W = কি, Q1 - Q2। তাহলে Q1 - Q2 এর মান কত দেওয়া আছে, 500। এখানে আমি বসাই 500। Q1 এর, সরি এখানে ভুল করলাম, এখানে একটু মিস্টেক করছি, এখানে Q2 না লিখে আমি Q1 লিখছি। চুপ, হ্যাঁ, আমি জাস্ট কি করেছি, বিয়োজন করেছি। Q2 = T1 কত, 500 - 400। দুইটাই ভুল করছে, হ্যাঁ, দুইটাই ভুল করছে, সরি 400। আমি আবার বলি, এখানে বিয়োজন করছিলাম, মূলত বিয়োজন করছিলাম, তাহলে নিচের টার্মটা বিয়োগ হয়ে যাবে, Q1 - Q2/Q2, T1 - T2/T2। এখানে ভুল লিখছিলাম আমি, হ্যাঁ, কলমের ভুল, লিখতে যে ভুল করছিলাম। তাহলে Q1 - Q2 মানে কৃত কাজ W 500, Q2 রাখলাম, T1 500, T2 400/400। তো দেখো Q2 সমান এই 4 পাশে 500 গুণ 400 বাই এখানে 100। তাহলে এই দুইটা শূন্য কাটে, 4 পাশে 20, তা দুইটা, তার মানে 2000 জুল। কত জুল ভাই বলো, 2000 জুল। তাপগ্রাহকে তাপের পরিমাণ মানে বর্জিত তাপ হচ্ছে 2000 জুল। 2000 জুল পরিমাণ তাপ বর্জন করে। পরেরটা বলছে কি, এক্সক্লুসিভ অর লজিক গেট নিম্নলিখিত কোন লজিক গেটের সমন্বয়ে গঠিত? আমরা জানি এক্সক্লুসিভ অর বা এক্স অর গেটটা 3টে গেটের সমন্বয়, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়। এক্সক্লুসিভ অর বা এক্স অর গেট 3টা গেটের সমন্বয়, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়। তাহলে রাইট আনসার কি, অ্যান্ড গেট বানান ভুল, অর গেট এবং অ্যান্ড গেট, বি অপশন রাইট আনসার। কোনটা, বি অপশনটা তোমাদের কাঙ্ক্ষিত রাইট আনসার। এবার আসো, বলছে 9টি বেলনাকৃতির তার, 9টি বেলনাকৃতির তার যাদের প্রতিটির ব্যাস কত ডি, তার মানে আমাদের ব্যাসার্ধ দরকার হলে কত হবে, D/2, দৈর্ঘ্য L, একত্রে শ্রেণীর সজ্জায় সংযুক্ত আছে। সজ্জাটি রোধ যদি L দৈর্ঘ্যের বেলনাকৃতির তারের রোধের সমান হয়, তবে তারটির ব্যাস কত? খেয়াল করো, বলছে 9টি বেলনাকৃতির তার যাদের দৈর্ঘ্য ব্যাস দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, শ্রেণী সজ্জায় সংযুক্ত আছে। এই 9টি বেলনাকৃতির তারের যে রোধ হবে, সেই রোধের সমান হবে L দৈর্ঘ্যের বেলনাকৃতির, বড় হাতের L দৈর্ঘ্যের বেলনাকৃতির তারের রোধের সমান হবে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে রোধটা বের করব, এই তারের ক্ষেত্রে রোধটা বের করব, সেটা সমান লিখবো, তাহলেই আমি কাঙ্ক্ষিত উত্তরটা পাবো। এই তো কনসেপ্ট বলে। তো দেখো, একটা তারের ক্ষেত্রে রোধ R = কি, রোধ R = ρL/A। তো এখানে তো এ নাই, তো নাই, তো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, πr² লিখতে পারি। কি লিখতে পারি, πr², আরটা কি ব্যাসার্ধ, এখানে তো আর নাই, ব্যাসার্ধটা কি D/2, তাহলে D/2 তার হোল স্কয়ার। এটা কয়টা তারের
কয়টা তারের রোধ? একটা তারের রোধ, কিন্তু প্রশ্নকর্তা বলছে 9টি বেলুন আকৃতির তার। একটা তারের রোধ যদি এই হয়, 9টির ক্ষেত্রে কত? 9 গুণ হবে। তাহলে ইকুয়েশনটা দাঁড়ায়, এটা 2 এর বর্গ করলে 4, তাহলে 36, 36 রো এল বাই পাই ডি স্কোয়ার। প্রথম ক্ষেত্রে এটা রোধ বের হলো। দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটার যদি রোধ বের করি, আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আর ইকুয়াল টু আমরা লিখতে পারি রো এল বাই পাই। এটা যেহেতু ছোট হাতের ডি দিয়েছি, এইটার ক্ষেত্রে ব্যাসটা দেব বড় হাতের ডি, তার মানে ব্যাসার্ধ কি এটা? আলটিমেটলি 4 রো এল বাই পাই ডি স্কয়ার। এখন এইটার এটা সমান করে দিই, এটার এটা যদি আমি সমান করে দিই, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় দেখো 4 রো এল বাই পাই ডি স্কয়ার। তাহলে 4 দিয়ে 36 এর কাটাকাটি করলে 9, রো এল কেটে যায়, তাহলে এখানে 9 থাকে, পাই পাই কেটে যায়, 9 ডি স্কয়ার, 9 বড় হাতের ডি স্কয়ার ইকুয়াল টু ছোট হাতের ডি স্কয়ার, আর ডি স্কয়ার ইকুয়াল টু ছোট হাতের ডি স্কয়ার বাই 9, और বড় হাতের ডি ইকুয়াল টু ছোট হাতের ডি বাই 3, বড় হাতের ডি ইকুয়াল টু ছোট হাতের ডি বাই 3। সি অপশন রাইট অ্যান্সার, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো, বলছে একটি ট্রেনের স্থির অবস্থার দৈর্ঘ্য 100 মিটার, একটি অতি উচ্চ বেগে, মানে অতি উচ্চ বেগ বলতে আলোর বেগের কাছাকাছি বেগ, এই ধরনের বেগ বলতে চাচ্ছে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায়। সুড়ঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষকরা লক্ষ্য করেন যে একটি মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান। সি এর এককে ট্রেনের বেগ কত? সি এর একক, সি এর একক মানে কি? আলোর বেগের সাপেক্ষে। হ্যাঁ, এই ধরনের। তো আমরা এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ে দ্রুতি বা বেগ চাইলে একটাই সূত্র পড়ায়, দ্রুতি বা বেগ ভি ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ছোট মান, 1 মাইনাস ছোট মান বাই বড় মান তার হোল স্কোয়ার ইন্টু রুটের বাইরে সি, ইন্টু রুটের বাইরে সি। তাহলে দেখো রুট ওভার 1 মাইনাস ছোট মান কত? 80, বড় মান কত? 100, তার স্কোয়ার ইন্টু রুটের বাইরে সি। একটা শূন্য কাটা যায়, তাহলে কি হবে? রুট ওভার 1 মাইনাস 8 64 বাই 100 ইন্টু সি। এখানে লিখছি আমি, তাহলে দেখো 100 লসাগু 100 মাইনাস 64 36, রুট ওভার 36 বাই 100। তো 36 কে বর্গমূল করলে 6, আর 100 কে বর্গমূল করলে 10, তাহলে 10 দ্বারা ভাগ করলে 0.6। ওকে, ডি অপশন রাইট অ্যান্সার। এটা ছিল আমাদের 14 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখি। এত কেজি ভরের 0.5 কেজি ভরের একটি কণায় x অক্ষ বরাবর এত সমীকরণ অনুযায়ী চলছে, যেখানে x 1 মিটার মানে সরণের মান এবং t এর একক সেকেন্ড, t ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে এই কণার উপর লব্ধি বল কত? কণার উপর লব্ধি বল কত? দেখো লব্ধি বল F ইকুয়াল টু, তোমরা জানো বল F ইকুয়াল টু কি এম এ, এম এর মান কত দেওয়া আছে? 0.5 দেওয়া আছে। এটা ত্বরণ, কোনোভাবে যদি ত্বরণের মান তুমি বের করতে পারতে, তাহলে তুমি বলের মান বের করতে পারবা। এটাই তো বলে, তাই তো? এই কনসেপ্ট থেকে যে ডেটা দেওয়া আছে সেখান থেকে এমনই কথা বলে যে এর মান আছে, আমরা কোনোভাবে যদি ত্বরণ বের করতে পারতাম তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেতাম। এখন দেখো সরণের ইকুয়েশন দেওয়া আছে, আমরা জানি না সরণকে একবার অন্তরীকরণ করলে বেগ পাই, 2 বার অন্তরীকরণ করলে ত্বরণ পাই। তাহলে আমরা কি করব? সরণকে 2 বার অন্তরীকরণ করে দেব।
ঠিক আছে। তো সরণকে দুইবার অন্তরীকরণ করি। এক্স টি ইকুয়াল টু ছিল -13 প্লাস 2t প্লাস 4t স্কোয়ার মাইনাস 3t কিউব। একবার অন্তরীকরণ করলে বেগ পাই। এটা কি ধ্রুবপদ, ধ্রুবপদের অন্তরীকরণ করলে 0, টি এর সাপেক্ষে টি রে করলে 1 তার মানে 2, টি এর সাপেক্ষে টি স্কোয়ার রে করলে 2t তার মানে 8t মাইনাস 9t স্কোয়ার। দুইবার অন্তরীকরণ করলে কি পাই? ত্বরণ পাই। তাহলে এটা ধ্রুবপদ 0, 8 মাইনাস 9 ওখানে 18t কত? টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে ত্বরণ বের করতে হবে। তাহলে টি মাইনাস 18 দোকানে 36 তার মানে